শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে আছে? জি না, শাশুড়ি আছে শুধু। শ্বশুর নাই। আর আপনি পরবর্তীতে মা বাবা ডেকেছেন কাকে? হারা যাওয়ার পরে কাউকে মা বাবা ডাকছেন? না, হারাই যাওয়ার পরে যে লোক আমার নিয়ে আসছে ওনার ওয়াইফকে আমি আম্মা ডাকতাম। তো ওনারা আপনার সাথে সম্পর্ক নাই এখন আর? না, এখন আর সম্পর্ক। ঠিক আছে, আল্লাহর সাথে। এখন কথা হলো, আপনাকে এখানে 15-20 মিনিট একা একা বসতে হবে। আমি বাইরে থেকে যারা আসছে ওদের সঙ্গে কথাবার্তা বলবো বাইরে, তারপর আমি ভিতরে আসবো। কোনো সমস্যা নেই তো? ভয়টা লাগবে না তো? জি না। আর ওই যে ভয় লাগলে যে কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে, ঠিক আছে? দরজার এই পাড়ার উপর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসেন চাচা। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দিতে হবে। হ্যাঁ, ফোন মানে কথা বলার মাঝখানে যেন ফোন না বাজে, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটু পরিচিত হই। কি নাম আপনার? আমার নাম সুরত আলী। সুরত আলী। জি। আপনি তাসলিমার কি হন? দাদা। দাদা, আচ্ছা। দাদার সাথে বোধহয় কোনো ঘটনা আছে। হ্যাঁ, এইখানে তো বলছিল বোধহয়। হ্যাঁ, দাদুর সাথে কুকুর সাথে। আচ্ছা, ঠিক আছে, আসতেছি আপনার কাছে। তো বাড়ি কোথায় হলো আপনার? মানিকপুর। মানিকপুরটা কি হবিগঞ্জ? হবিগঞ্জ। হবিগঞ্জের মানিক। মাধবপুর থানা। মাধবপুর থানা। আচ্ছা, আপনার নাম? নাম আবুল খায়ের। কি হন আপনি? চাচু। আপন চাচু? জি। তাসলিমার আপন চাচু না? জি। ওকে। আপনার পরিচয়? আমার মেয়ে। আপনারই মেয়ে? জি। কি নাম আপনার? ফজল। ফজল, আপনারই মেয়ে। আচ্ছা, আপনার নাম? আমি জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর। ও, আপনি হচ্ছেন এই সোর্সের ব্যাপারে বোধহয় উনি সেই সোর্স না? আচ্ছা, কোথায় থাকেন ভাই আপনি? আমি থাকি সিলেটে। সিলেটে। আচ্ছা, আপনার সাথে আমি একটু পরে বিস্তারিত কথা বলছি। আপনার নাম? মোহাম্মদ আজিজ মিয়া। আজিজ মিয়া। জি। আচ্ছা, কি হন আপনি তাসলিমার? ভাই। আপন ভাই? জি। আপন ভাই? ভেরি গুড। সব ভাই। মানে একই বাবা এক। ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ সুমন মিয়া। সুমন মিয়া কি হয়? ওবাতো ভাই। ফুফাতো ভাই। ওকে। আপনার পরিচয়? আমি পিসুদৃশ্য মোহাম্মদ শামসুল আলম। কি হন আপনি সম্পর্কে? সম্পর্কে চাচা। সম্পর্কে চাচা। সব তথ্য বের করছেন। ওনার হেল্প নিয়ে সবকিছু। আচ্ছা, ওনার হেল্প নিতে হয়েছে আপনাকে। আপনি আছেন কোথায়, কি করেন? আমি পিসুদৃশ্য। ইউপি সদস্য, মানে মেম্বার আপনি? ও, কোন এলাকা হলো আপনার? মানিকপুর। মানিকপুর। গ্রেট। ওকে। আপনার পরিচয় ভাইয়া? জি, আমি তাসলিমা চাচা। আপন চাচা? জি, বাসির মেয়ে। ওকে। কি নাম আপনার? বাসির মেয়ে। বাহাসির মিয়া। একটু কষ্ট করে আপনি সিটে আসেন তো, আর আপনি আমার ওই সিটে আসেন। হ্যাঁ, একটু এখানে বসেন, আমি এবার ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো। তার আগে একটু আপনি আসেন আমার কাছে। সেটা হচ্ছে যে ঘটনার ডায়াগ্রামে যেটা হচ্ছে, আমি পেয়েছি হচ্ছে আবুল বাসার ভাইয়ের কাছ থেকে তথ্য। ওনার সাথে তো আমার কোনো যোগাযোগ নাই, ছিল না। আপনার কাছে কিভাবে এসছে আমি একটু ঘটনাটা বলেন। তথ্যটা যেদিন আমরা ভিডিওটা পাবলিশ করি আমরা 17 তারিখে 17 ডিসেম্বর। কিন্তু ভিডিও সারা 2-3 দিন আমরা প্রথম 2 দিন ভালো কোনো তথ্য পাইনি। আচ্ছা, সেদিন হচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবার দিন আমাকে প্রথম দিনই নাম্বার পাঠায়, সেটা হচ্ছে চাচার নাম্বার পাঠায়, আব্দুল বাসির সাহেব, যার নাম্বার পাঠায় জাহাঙ্গীর আলম। আবুল বাসার ইন্ডিয়া না, মানে আব্দুল বাসির সাহেব যিনি চাচা। ওর নাম্বারটা কে পাঠিয়েছে আপনাকে? প্রথমে পাঠাইছে জাহাঙ্গীর আলম সাহেব। আপনাকে ইনবক্স করছে না কমেন্টস করছে? ইনবক্স করছে। আপনি ওনার সঙ্গে অনেক আগে থেকে যুক্ত ছিলেন? ওনার সাথে আগে যুক্ত আছে, আগে থেকে যুক্ত। আচ্ছা, জি। ওকে। আমি বলি তারপরে ভাই আরেকজন লোক নাম্বার পাঠায়, সেম নাম্বার, সেটা হচ্ছে আবুল বাসার ভাই। ও, আবুল বাসারও পাঠিয়েছেন, উনিও পাঠাচ্ছেন। আচ্ছা, তারপর তো আবুল বাসার পেলো কিভাবে জিজ্ঞেস করছেন? জি, আপনি পাঠিয়েছেন? ওকে, ইন্টারেস্টিং। উনি পাঠিয়েছেন। হ্যাঁ, তারপর আমি পরে চাচাকে ফোন দিই, উনি বলছে হ্যাঁ ভিডিও দেখছে। আমি তো আলহামদুলিল্লাহ বলে দিয়েছি। হ্যাঁ, কাকে ফোন দিয়েছেন আপনি? চাচাকে, চাচার নাম্বার পাইছি, চাচাকে ফোন দিয়েছিলাম। আপনাকে ফোন দিয়েছে? কে ফোন দিয়েছে? ও ফোন দিয়েছিল? আচ্ছা, তারপরে ওনার থেকে ওনার ভাই, মানে যিনি বাবা ফজল মিয়া, ওনার নাম্বার নিয়েছি, বাট ওটা ওনার নাম্বার না, ওনার হচ্ছে পরবর্তীতে যিনি বিয়ে করছে, যাকে বিয়ে করছে তার নাম্বার দিয়েছে। আচ্ছা, ওইসব দরকার নেই, একজনকে কানেক্ট করতে পারছেন, বাকিটুকু ওনার কাছ থেকে শুনবো। আমার হঠাৎ করে মনে হলো ওর মা কই? শর্মা তো মারা গেছে। মারা গেছে না? ও জানে না বোধহয়। খুব ছোট ছিল। 2 মিনিট আছে। ও, ওই নাসিমে আর তোমার তাসলিমা।
তাসলিমা, নাসিমা কোথায়? নাসিমা মারা গেছে আজ 6-7 বছর হয়েছে। নাসিমা মারা গেছে, আল্লাহ আকবার। ওই দুই বোনই ছিল এক মায়ের জি পেটে? জি জি জি। আপনি কি করেন চাচা? আমি গাড়ি চালাই, ড্রাইভিং। ড্রাইভিং করেন। আপনি বলেন এবার কিভাবে কি হলো, পুরো ঘটনাটা আমাকে একটু বলেন। এটা যখন ভিডিওটা প্রচার হওয়ার পর আমি যখন দেখলাম যে রেল লাইন, মাজার, পাওয়ার স্টেশন, এরপরে ওই পিডিবি, ওই পেট্রো বাংলার অফিস, এরপরে পিস রাস্তা, আমি কম্বিনেশন চিন্তা করলাম একটাই জায়গা আছে, সেটা সাজি বাজার। আচ্ছা, এরপর আমি বাহুবলের মোশাহিদ আলী নামক একজন প্রধান শিক্ষককে দিলাম যে আমাকে সাজি বাজারের একটা নাম্বার দেন। তখন উনি দিল আরেকজনের নাম্বার, ওই সম্ভবত কি নাম ছিল না। তো উনি দেওয়ার পর ওনার কাছ থেকে নিলাম ওই মোফাজ্জল হায়দার হেডমাস্টার সাহেব, রিটায়ার্ড হেডমাস্টার সাহেব, ওই এলাকার মানিকপুরের, ওনাদের পাশেই। তো ওনার নাম্বার নিয়ে ওনার কাছ থেকে নিলাম মেম্বার সাহেবের নাম্বার। আমাদের এই মেম্বার সাহেব আগে থেকে চিন্তান না আপনি? নাম চিন্তা। আচ্ছা, তারপর মেম্বার সাহেবকে নিয়ে আমি যখন বললাম তো উনি বললো যে আমি খুঁজতেছি। তো ওনাকে বারবার আমি রিং দিচ্ছি যে এই এলাকায় হবে, আর কোন এলাকা হবে না। ওকে। তা উনি কিন্তু আমার উপর রাগ করে নাই, আচ্ছা, বলছে যে ভাই আমি খোঁজ করতেছি, আমি চেষ্টা করতেছি। উনি জানতেন আগে থেকে? আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানতেন? খুব একটা না বোধ হয়। জি, জানতাম। জানতেন? মাঝে মধ্যে দেখছি, তেমন না, মানে বন্ধু বান্ধবের মোবাইলে দেখছি আপনার। ও, তাহলে তো সহজ হয়ে যাবে। সহজ হয়েছে। এরপর ওই দুই দিন পরে শেষে একদিন সকালে আমাকে রিং দিয়ে বলছেন যে ভাই পাইছি। আচ্ছা, পাইছি। তারপর ওনাদের নাম্বার আমি নিলাম, আলাপ করলাম, করে আমি নাম্বারটা পাঠিয়ে দিলাম। এবং আমি দুইজনকে পাঠাইছিলাম, লন্ডনে জয়নাল খান আর আরেকজন আবুল বাশার। যে উনি জয়নাল ভাই আমাকে বলছে যে আমি খোঁজ করতেছি, তার মানে আপনি হচ্ছেন মেইন সোর্স। জি জি, আলহামদুলিল্লাহ। এখন এই যে মেয়েটা হারাই গেল বা মেয়েটা পরিবার থেকে, চাচা একটু আগে বসে, আমার ক্যামেরার জন্য ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। সেটা হলো যে কি করছিলেন আপনারা? না, মেয়েটা হারা গেছে না, ওই মেয়েটা যখন ছোটবেলা মা মারা গেল তখন আমি বাড়িতে ছিলাম না, আব্বা ছিল আর কি। আচ্ছা, মেয়েটা নিয়ে গেছিল দেখবার জন্য। অসুস্থ আছিল আর কি। কে নিয়ে গেছে দেখার জন্য? মানে আমার আব্বা লেগে গেছে আর কি মেয়েটারে। আব্বা অন্য জায়গায় থাকতো? তাসলিমা লেগে গেছে আর কি। তাসলিমাকে নিয়ে বাবা? তাসলিমা আছিল আমার দাদা নিয়ে গেছে। আর ওই যে নাসিমা আছে না, নাসিমা লেগে গেছিল কেন সাথে বইটা। না না, মানে দুইজন সর্বত এক জায়গায় থাকার কথা না, এক জায়গায় বলতে নাসিমার আমার কিছু অসুস্থ আছিল। তখন নাসিমার নাকি বাপের বাড়িতে থাকতো? জি, নিছিল আর কি, ওর বাপে নাই। ওর ওইখান থেকে দাদা নিয়ে আসছে আবার? জি জি। তারপর যাওয়ার পরে মানে খবর আসলো যে মারা গেছে। তখন তো দেখা লাগে না, মায়েরা তো দেখতে হবে, আমরা দেখতাম না, আব্বা গেছে আর কি ব্যাট না, যাই দেখছে যে মারা গেছে, যে মানে মারি জ্বালাইছে। মারি যখন জ্বালাইছে তখন মেয়েরাও দেখছে না, আব্বারাও দেখছে, তখন আবার ফিরে আইছে। তাসলিমা লইয়া আইছে ভাই তাবা। আর নাসিমা রয়েছিল কেন কিছুদিন পর আবার ওই শুধু মেয়েরা রান্না মারছে, আমারটা আমরা দাঁড়িয়ে এই পর্যন্ত আর কি। ওই আব্বা ওই জন্য ওই পৃথিবীর চাকরি করতে একটা লোক আমি চিনি না, ওনাকে দিয়ে দিছিল। জি জি জি, ওলা হয়তো এত বুঝেছে ও ভাই, তো আবার কি হয়েছে আসা আমার পাঁচটা ছেলে আছে, আর উনিটার তো শুনছি যে মা মারা গেছে, আর তোমরা তো অসহায় মানুষ, যারা গরিব মানুষ। আচ্ছা, আমি তো আমার দাদা একটু লেখাপড়া করাইলাম, লেখাপড়া করাইলে মনে হয় আমি দেখাশোনা করে একটু ভালো লাগে বিয়ে দিব না, দুধ আপনারা দেন। আর মাঝে মাঝে আয়া আসা যাওয়া করবো না, আর এই বেড়াই ছেড়ে যাই মনে আছে। মেয়ের সাথে বর্ণনার সাথে মিলছে, কিন্তু কথা হলো যখন ওখান থেকে হারাই গেল, আপনারা খুঁজে পেলেন না মেয়েটাকে, তখন লোকটাকে ধরছিলেন আপনারা? না, লোকটার আমি খুঁজছি, ওটা মানে তথ্য পাইছি না যে কোন জায়গায় দিছে, কি আসে বিষয়, বা আমি তো বাইরে ছিলাম না। তো ওই লোকটা নাম আমি চিনি না, বা এই দেখছিও না, যাই আমি দেখছি না। আচ্ছা, তো কি করলেন আপনি যখন নাতি এরকম হারাই গেল? আর আছে না তোমার? হ্যাঁ, আমার বাড়ি হইলো যে, আর ওই পেট্রো বাংলা হইলো আমরা একটা সড়কটার দক্ষিণ বাংলা, তো এটা খেলাধুলা করে, তো তাই আসে তো ঘরে যেন তারা চাকরি করে। তখন আমার হইলো বাচ্চাটার বাবা স্থান জানে, আমরা যখন কথা বাচ্চাটা মানে দিলাম, আমি লালন পালন করবো, বিয়ে সাথে দিব। তা আমি কইলাম আচ্ছা নিচে বাহু বাচ্চ নেয়া, আর আমি গরু অবস্থায় আসি, আমি যদি সুন্দর করে মেয়েদের পাথার হইলে বা মাসে মাস আমার দেখা যায়, তাহলে হইলাম বাড়ি হয়েছে কমিলিয়া। পোলাই তখন কই ছিল? মায়ের পোলা, মায়ের বাবি তখন কোথায় ছিল? হ্যাঁ, সিলেটে কি করতেছিলেন? গাড়ি চালাতেন। আচ্ছা শোনেন, এখন কথা হলো যে যখন আপনারা নাতিরে খুঁজে পাইলেন না, তখন কি করছেন? ওখানে কি করবো, আমি তো ছিলি না, উনি না গোড়া বেড়া, আমি মনে মনে খুঁজছি অনেক খন্ড বিষয় কথা বলছি। তার মানে আপনারা জানতেন যে মেয়ে হারাই নাই, মেয়ে কোথায় আছে আপনারা জানেন না?
আমি বলছি যে আপনি আমার নাতিটা দেখাইবেন মাসে মাস মাস হইলো দেখাবেন। যখন আপনার যখন নাতিরে দেখাইতে পারছিল পরে না আইসে না আর আইসে না জীবন আইসে ও একবার নিয়ে চলে গেছে তো গেছে, মানে বিষয়টা হয়েছে হারানোর লগে লগে এরাও লাপাত্তা হয়ে গেছে। না ওরা তো চাকরি শেষ করে আমি ফটোটা হয়েছি। আচ্ছা তাসলিমাকে যখন তাসলিমার পালিত বাবা আব্দুল মমিন সাহেব নোয়াখালীতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার 7 বছর পর তো উনি মারা গেছে, 7 থেকে 8 বছর পর মারা গেছে। তো তারপর উনি তো ঠিকানাও দিয়ে যায়নি। তো সেটা তো ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে উনি যখন ফ্যামিলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, উনি কি মেয়েটাকে হারায় নাই? হারাইছে তো। দত্তক দেওয়া হয়েছে যে 7 বছর ওনার সঙ্গে ছিল, সেই 7 বছর কি আপনাদের সাথে যোগাযোগ ছিল? সেটাই তোমার প্রশ্ন। যদি যোগাযোগ না থেকে থাকে, তুমি তো একটা গ্রাফ লিখছো, যদি যোগাযোগ না থেকে থাকে তাহলে তো ওনাদের জায়গা থেকে খোঁজ হারানোই বলে গেল, তাই না? আমার প্রশ্নটা হচ্ছে এটাই, মানে এই ভিডিওর মাধ্যমে ওনারা ফার্স্ট জানলো যে মেয়েটা এই অবস্থায় ছিল, তার আগ পর্যন্ত ওনারা কিছুই জানতো না। ঘটনা কোথা থেকে কোথায় যায়। এখন কথা হলো, মেয়ের মায়ের কোনো ছবি টবি আছে? কোনো কিছু নাই। আপনারা দেখলে চিনবে মেয়ে? আপনি তো চিনবেন, আপনারা চিনবে? আমার কিছু না আছে, সেটা আমি বলতে পারবো না, শুরু করা নিছিল এত টার নাও থাকতে পারে। আপনারা চিনবে, নাতি দেখলে চিনবে? হ্যাঁ আমারও চিনবো, আপনারা চিনবে, কনফিডেন্স আছে? আমারও চিনবো। না চিনলে চিনাইবেন, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়, অপেক্ষা করেন সবাই, ঠিক আছে? আমারও চিনবো, আশা করি। শুনলেন তো সমস্ত কিছু আপনারা, হ্যাঁ অপেক্ষা করুন। খোলো, বসেন, ডাকবো আমি। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছুই শোনা যায়নি। কথাবার্তা একটু আওয়াজ পাওয়া যায়, কিন্তু কিন্তু বোঝা যায় না। কথার আওয়াজ শোনা যায় কিন্তু কি বলছে সেটা বোঝা যায় না। ঠিক আছে, বসেন। আচ্ছা, আপনার ঘটনার যেটা বিবরণ ছিল আমি একটু বলি আপনাকে, দেখেন তো ঠিক আছে নাকি। আপনার বর্তমান বয়স 30, হারানোর বয়স ছিল 4 থেকে 5। আমার মা নানু বাড়িতে ছিল, পরে একদিন খবর আসে মা অসুস্থ। মা যাওয়ার সময় ছোট বোনকে সাথে নিয়ে যায়, আমার দাদু বাড়িতে রেখে যায়। অসুস্থ হওয়ার পরে আমার মা আমাকে দেখতে চেয়েছেন। পরদিন সকালে আমি দাদু বাড়ি থেকে গিয়ে দেখি আমার মা মারা গিয়েছে এবং মাটি হয়ে গিয়েছে। তখন আমি বিষয়টি ভালোভাবে বুঝিনি। মারা যাওয়ার পরে নানু আমাদেরকে রেখে দিতে চেয়েছেন। আমার দাদু সম্ভবত ছোট বোনকে রেখে আমাকে নিয়ে চলে এসছে। সেখান থেকে আসার পরে দাদু বাড়িতে থাকতে ছিলাম। দাদু বাড়ির পাশে আমার বর্তমান পালিত বাবা আব্দুল মুমিন পেট্রো বাংলা নামে একটা সরকারি অফিসে চাকরি করতেন। ওনার বাড়ি ছিল নোয়াখালীতে। তিনি আমাকে দেখে আমার দাদুকে বলে, আমার মেয়ে নেই, 5 ছেলে এবং আমি নিয়ে যাই, ওকে আমি মেয়ের মতো করে মানুষ করব। তখন দাদু আমাকে ওনার কাছে দিয়ে দেয়। আমার বাবা তখন বাড়িতে ছিল না। আমাকে নিয়ে আসার সময় অনেক কান্না করেছি, আমি ওনার সাথে যেতে চাইনি। তখন আমার দাদু ও ফুপু বলে, এখন যাও, তোমাকে পরে আবার উনি নিয়ে আসবে। তখন ওনাকে আমার ফুপু এবং দাদু বলছে যে মেয়ে যখন বড় হবে তখন আমাদেরকে দেখা করানোর জন্য একবার নিয়ে আসবে। তখন 1998 সাল হতে পারে। তখন নোয়াখালীতে অনেক বন্যা হয়েছিল। আমাকে নিয়ে আসার পরে আর কখনো সিলেট নিয়ে যায়নি। আমার বর্তমান বাবা মারা যাওয়ার পরে আমি সিলেট গিয়ে একবার খুঁজেছি, কিন্তু পাইনি। যে ফ্যামিলিটা আপনাকে নিয়ে গিয়েছিল, ওই ফ্যামিলিটার সাথে আপনার যোগাযোগ আছে? ফ্যামিলিটা কোথায় আছে আপনি জানেন? কি যারা আমাকে নিয়ে আসছে? এই যে আব্দুল মুমিন সাহেব পেট্রো বাংলার। হ্যাঁ, উনি তো কাকার বাড়ি, তো উনার আপন, ওনার আপনিয়া। হ্যাঁ, উনার আপন যেটা তো ভাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন চলে আসে তাহলে, যে ওনারা আসলে চেষ্টা করেননি কেন একবারের জন্য যে ফিরে দেওয়ার জন্য? আপনি হাতে একটু ইয়ে করে বসেন। ওই যে কাকারা না, যারা নিয়ে গেছে তারা একবারের জন্য বাড়িতে নিয়ে যায়নি কেন? সেটা তো আমি জানি না। আপনি কখনো বলছেন ওদের কাছে আপনি কত বছর ছিলেন? আমার ওদের কাছে 12 থেকে 13 বছরের মতো ছিলাম। আপনি ওনাদেরকে আর্জি জানাইছেন যে আমাকে বাবার কাছে নিয়ে যাও, একবার দাদুর কাছে? অনেকবার বলছি, কিন্তু উনি আমারে নিয়ে যায় না। একদিন যাইতে চাইছিলাম, মানে উনি আমারে বলে যে হ্যাঁ আমি নিয়ে যাব। তো পরে ওনার মানে ভাবগুলো আমার কাছে ভালো মনে হয় নাই, তাই আমি ওনার সাথে যাই নাই। তো বলছি যে আমাকে ঠিকানা দেন, ওই কাকাদের সাথে নিয়ে যাব। কাকারা ওরা বলছে যে তুই ঠিকানা সংগ্রহ কর, আমরাও তোরে নিয়ে যাব, বুঝছেন? ওনাদের কি হয়? উনি আপন যেটা তো ভাই, আপন যেটা তো ভাই হন, যিনি আজকে এখানে এসেছেন। জি জি। এই পরিবারের কাছে আপনি অনেকদিন যাবত ধরে আছেন, তাই তো? এখন বিয়ে হয়েছে যে 14 বছর। এই 14 বছর থেকে আমি ওদের ফ্যামিলিতে আছি। ওকে, এবং এটা নিয়ে মোটামুটি আপনাদের মধ্যে দেন দরবারও হয়েছে, সালিশও হয়েছে, যেটা উনি বলতেছিল একটু অনেক গ্যাঞ্জাম হয়েছে। মানে ওনারা আমাকে আশ্রয় দিছে কেন, এতে ওদের মানে জিদ হয়েছে
ওরা যত দিন পারতো আমাকে রাখতো, খাটাইতো, বুঝছেন? তো ওনারা, ঠিক আছে, ওগুলো বিষয়ে আমি নাইবা গেলাম, কিন্তু আব্দুল মোমিন সাহেবের একবারের জন্য হলো উচিত ছিল যে তার, উনি নিয়ে যায় না, আমি অনেকবার বলছি। উনি কি বেঁচে আছেন? না, উনি তো মারা গেছে। আল্লাহ তাকে মাফ করুক। যাই হোক, আমি বিষয়গুলো ডায়াগ্রামে যাচ্ছি না, এগুলো ওনাদের ফ্যামিলি ম্যাটার্স, এক পক্ষের কথা শুনে এই বিষয়গুলোর সমাধান হবে না। বাট যত কিছুই হোক না কেন, এখানে একটা যুক্তি সব সময় অসহায় হয়ে যাবে। আপনি যত যুক্তি দাঁড় করেন না কেন, ছোট একটা বাচ্চাকে আপনি নিয়ে আসছেন এবং তার বাবাও ছিল না ওই সময়, তার দাদার কাছ থেকে নিয়ে আসছেন, বৃদ্ধ একজন মানুষ। অবশ্যই উচিত ছিল, যেহেতু এখানে ওর মেমোরিতে আছে যে, এবং লিখিত লেখাপড়া করে নিয়ে আসছে, কি কাগজে কলমে নিয়ে আসছে এরকম কোনো কিছু আমি সেটা বলতে পারেন না। তো যেহেতু জানি না। মেয়েটার বারবার বলছিল ফ্যামিলিতে দেখার কথা, অবশ্যই উচিত ছিল তার ফ্যামিলিতে নিয়ে যাওয়া অন্তত একবারের জন্য হলো। এবং এই যুক্তি, এটার কাছে আসলে কোনো ধরনের কোনো যুক্তিই খাটবে না। সেটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই ছোট বাচ্চাকে অবশ্যই তার ফ্যামিলির কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি অনেকবার চেষ্টা করছি, ওনারে বলছি, ওনার ফ্যামিলিকেও বলছি যে আমাকে আমার দেশে ফিরিয়ে দিত, যেহেতু ওরা আমাকে ঠিকভাবে রাখতেছে না। তখন আমি ওদেরকে বলছি যে আমাকে আমার যেখান থেকে আনছেন ওখানে দিয়ে আসেন, আমি আমার ফ্যামিলির কাছে চলে যাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি এখন প্রাপ্তবয়স্ক, আপনি চাইলে নিজে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার হাজবেন্ড এসছে, আপনাদের দুজনের অনুমতি আছে, তো আজকে পরিবার খোঁজেন, আপনার জি, হাজবেন্ডের অনুমতি আছে, ব্যাস, দ্যাটস ফাইন, আর কিছু লাগবে না। আপনার শ্বশুর সাহেব বেঁচে আছেন? না, আমার শ্বশুর মারা গেছে, মারা গেছে। শাশুড়ি আছে। একটু আগে বলতেছিলেন আপনি। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসতেছি এখানে, দেখেন আপনি চেনেন কিনা। বলো। হ্যাঁ, অনলি। আসেন, ওই যে দাদা, আছে আছে, পাশের রুমে আছে। আমার নাতি তোর দাদা বেরো লেকচার কর মামুর নাম আজকে না বুঝলে বলি শুনে আছে আমার নাতি বলেছি। আপনি কি ওনারা চিনছেন? আপনি ওনার ফেস দেখে চিনছেন? উনি কে? হ্যাঁ, আমার দাদা। চিনছেন? জি 100% চিনছেন? জি। মাশাআল্লাহ। মানুষ বাপ মারে দেখে চিনে। আমরা কোনো বাদ পারছি না, যে আমি ভাইছি ওইটা বেটার রিক্সা চালাই এগুলো, বেটা মোটর চালাইয়া চল বাইরে ধরে চলো খারাপ হয়ে যায়। আমার খবর হচ্ছে তোমার নাতি নেওয়া আর হচ্ছে অর্ধ খবর এই নাম নেই। আমি তো দাদা, আপনি যে দিয়ে দিলেন, পরে কষ্ট লাগে না এই নাতিরা দিয়া? আহা, এই যে লোকটা নিয়ে গেল, মবিন সাহেব যে নিয়ে গেল। শোনেন, হ্যাঁ, আমি তো অসুবিধা মানুষ, খুব গরিব মানুষ। হ্যাঁ, কারণ এই যে নাতিটা নিছে, এর আগে বলছি যে আমার মাসে 6 মাসে আমার নাতিটা লইবে, এটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, যে লই যাই কাগজ কলম করে দিছিলেন নাকি? না, কাগজ কলম করেন নাই? যেটা খুঁজ দিছি না বাবা, যে হয়ে লাগা সব। হ্যাঁ, তখন আমার নাতিটা লই গেছে। আমরা তো জানা, আল্লাহ জানে, আমি যা খান্দন খাচ্ছি আমার নাতিটা লেগে আজকে আমার খান্দন বাপে কইতে পারে না নাতি নাতিতে গাড়ি চালাই সিলেট আইলে বসি খোঁজ কাজ করছে, কইছে মুখে লই যাব। হ্যাঁ, নানার বাড়ি কই ছিল? হ্যাঁ, নানার বাড়ি এত্তারপুর, এই তিনপুর না, এত্তারপুর না? আপনি দাদারে চিনছেন? চিনছি। কিছু জিজ্ঞেস করেন নাই? আচ্ছা, আমাদের বাড়িতে কয় ফ্যামিলি থাকতো? নাসিমা তুমি না, মানে বাড়ি ঘর কয়টা ছিল বাড়িতে? তুমি হো আপনি বলেন না। দুইটা, উত্তর বাড়ি একটা দক্ষিণ বাড়ি একটা। তোরা আমরা থাকতাম না দক্ষিণ ঘরটা মাটি, তারা ফোলাফুলি থাকতো, থাকতো না ফোলাফুলি রাস্তাঘাট আড়ি থাকছে। আচ্ছা, ওই এমনি একটা ঘর ধরছি। আর তোর দাদি আমাদের ঘরের পিছনে কিছু আসেনি? আছে, খাড়ুর গাছে আছে, লেম্বু গাছ আছে। না, মানে পুকুর আসেনি? না, পুকুর একটা গাছ আছে,
ওই উত্তরে কত ছোট বেশি ছোট একটা ছোট গাতা আছে না হ্যাঁ ওই গাতাটা এটা তো আমরা এই ফাড়ি ফাঁচাও ছোট গাতাটা আছে নীল করে ছোট গাতা দাদি নেই না তো দাদি মরে গেছে কে কে আছেন বাড়িতে? ওখানে বাইত আছে তো সাথে তেল দুইলা তো বাপ আছে ফুফু নাই আছে তো তোর ভাই আছে একটা ফুফু আইসেনি ইলে দিয়ে এগুলা বিয়া দিছি ওইতে এই বুঝতে হইতো সমস্যা ওখান তাইতে আছে আমি ওখানে আগে দিয়ে যাচ্ছি তো এটা তো আল্লাহর কুদরত কোন সময় আর কেউ নাই ইলে থাকে ওই রেলের পশ্চিম জায়গা রাখছে রেখে গেল থাকে আর নানুর বাড়িতে কেউ আসেনি নানা তোর নানা আছে মামা আছে নানু নাই নানি নাই মরে গেছে আমি তো তোর বামরে কি পারে জানি খাইলাম গেছিলাম ওই মার্কেটও জানাদের বাসাত মার্কেট খাইছি আপনার বোন বোন? আসেনি বোন হ্যাঁ আমার বোন না তোর বোন তো তাসলিম আছে না নাসিমা নাসিমা কি হয়েছে মরে গেছে কথা নাসিমা মরে গেছে 5 বছর হয়েছে কেমনে মারা গেছে ডাইরে হয়েছে আপনার ছোট ছিল? জি না ছোট আছে ছোট আপনি কি চাচা কাঠ কাটতেন? জি পাহাড়ে পাহাড়ে কাঠ কাটতেন? আর হাট কাটা তখন হাঁটি এখনো কাটেন? জি গরিব মানুষ তো ওই কাঠ কি বিক্রি করেন? দেখি আচ্ছা, বিক্রি করে ওখান আগে বাজারে গেছে ওখান বাইতাম চাললে মানে বাইতে কিনে গাড়ি বাড়ি থেকে নিয়ে যায় কিনা? হ্যাঁ ওই জায়গা তখন যাই না বেশি ফলো মানুষে প্রতিবার আর এই দিয়ে সংসার চলতো এই কাঠ দিয়ে? চলছে চালাইছি এই তো রাতের দুইটা ফুলা তিনটে বুননি আর একটা ফুলি 7 বছর চালাইছি এই কাঠ কাটা? কাট কাটে কষ্ট দিন গেছে আর কি তো খাচ্ছি আর তো কিছু না উহার শুয়েছি আমরা যে বাড়িতে আসলাম আগে যে বাড়িতে আসলাম না এবারে বেচারিছি বেচারা দুনে আদিম জায়গা থেকে আসি রাখছি দেখে বাড়ি বসে ইয়া হ্যালো লো লো হো রে আবু দুই আছে আবু দুই আছে তোমার ওটা আবু দুই আছে নিতে বুঝছেন আপনি কিছু? আমিও কিছু বুঝি নাই। বাচ্চা আছে নে বাচ্চা বাচ্চা ওই ওই যে সামনেই আছে পাশের রুমে আছে চাচা। বাচ্চা আমার না বাচ্চা হ্যাঁ সারাক আনছে আনছে দেখা করাই মনে আনছে না নিমো তো বাতি গাড়ি আনছি গাড়ি আনছেন না? 100,000 টাকা আনছি গাড়ি আমার নাতি নিবার লিগে কিন্তু বাত খুশি হয়েছেন? খারাপ শতাং না হ্যাঁ। বিন্নালা মুরগা আছে ফটোরা ওই নাতি থাকে ফটোরা ভাইব ও দেখেছি বিতে বানতেছে আমাজি আইব হ্যাঁ। এটা মাত্র হ্যাঁ আমরা রাইতে হ্যাঁ আপনার ছেড়ে দিব, তাড়াতাড়ি ছেড়ে দিব। আমরা উন্নয়ন আমরা আপনি কি আসলেই চিনছেন? দাদার চেহারা মনে পড়ছে হ্যাঁ মনে করতে আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করেন। ওর মায়ের নাম কি ছিল? ইলেমান না হ্যাঁ আমি না আমেনা। এর বাপের নামে বলতে পারে নাই? এর বাপের নাম? বাপের নাম বলতে তো না দাদা নাম তো ছোট আছে তো 6-7 বছরের বলবো কি আর থাকলো ইয়াদ নাই ওরু বানো আপনি যা যা বলছেন সব মিলছে। দাদা কাঠ কাটতো, আপনার বাড়ির পাশে একটা রেল লাইন ছিল। আমরা বাড়ি জনি এখন আসেনি জনি না আছে তো আচ্ছা আমাদের আমগো বাড়িতে এই যে এলাকার মধ্যে যে একটা মানে পাগল ছিল না মনে আছে নি কিভাবে মারা গেছে পাগলি একটা ভাবি আছে ও ইয়া মারা গেছে রেল লাইনে পড়ে ঠিক আছে হ্যাঁ, তার কি চান? জি আচ্ছা তারপরে মনে হচ্ছেন স্কুল আছে নি স্কুল আছে মাদার আছে মাদার এটা অনেক এই যে আমরা বাড়ি হোস্টেলে আছে ওই পাশে মাদার ছিল এখন আছে আছে এইখানে কোম্পানি গেছে এখন খুব বড় কোম্পানি আছে আধা বন্ধ দিয়েছে এটা তো চাকরি করে উঠলে বাসে চলে গেছে তো চললে বাসে মাঝে লাগলো আবুল খাই একটু বাহার নষ্ট করে লই এত আইসে এত আইসে হলো তারা হাসান নাম কি আবুল খাই রেগুলার আগুলো শুরু তো আসলো তার এর নাম আব্দুল বাসির না যাইছে রিক্সা সিম দিনে তো সাসাটা সার কথা মনে নাই না চিনতে না তো ওগুলো মানুষ সিটমেকেতে আপনাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জ, মানিকপুর 4 নম্বর ওয়ার্ড, শাহজি বাজার, মাধবপুর, হবিগঞ্জ। আর আপনার নানার বাড়ি হচ্ছে এত্তিনপুর নাকি যেন বললো, এত্তারপুর।
আমরা বাড়িতে ফতগাজি ও ফতগাজি সাহেবের বাজার তো আমার বাড়িতে মেলা। ঠিক আছে, জি এটা রানা দাদা জি পাইছেন পরিবার। জি। কত বছর বয়সে দিছিলেন? কতটুকু নাতি কতটুকু ছিল ওই সময়? না হ্যাঁ 6-7 বছর, 6 বছর 7 বছর, 6 কি 7 বছর আনুমানিক। আচ্ছা, 98 সালের দিকে বন্যা হয়েছিল নাকি ওই সময়টাতে? বন্যা ছিল না? আমি কি তাহলে পাবলিককে বলবো যে আপনি পরিবার পাইছেন? বাইরে অনেকে অপেক্ষা করতেছে। হ্যাঁ নিশ্চিত? খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছি, কিন্তু আমার বোনটা নাই, এটাই দুঃখের বিষয়। নাচিনরা খবর ভাইয়া আমি এখানে 14 কানছি আর আইবরা হজ্জা খবর কইছিল কি কইবা আমার তুইলো দাদা কইছে কইছে তুই আমি জয় দেব কইছে বেলা কে মেম্বার নাকি তো চাকরি করে আপনি কখনো চিন্তা করছেন নাতি রাত্রে ফিরে পাবেন এরকম ভাবে? আল্লাহ জানে আমি কথা সদর তো না ছেড়ে হয়ে আল্লাহ নাচিল না। যাক, আপনি সহজ সরল ছিলেন, আল্লাহ আপনার সরলতার পুরস্কার দিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নাতিটা বাঁচি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল হলো। আমাদের এটার মধ্য দিয়ে 201 জন, আপন ঠিকানায় 201 জন, লসন ফাউন্ডে 30 জন, টোটাল 231 জন ছেলে মেয়ে তাদের পরিবারে ফিরে গেল। তাসলিমার এই ভিডিওটাও আমরা বলে নিচ্ছি সাকসেসফুল। ঠিক আছে, পরিবার পাইছেন আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের হয়ান জমাদার জামাই আছে পাশের রুমে। হ্যাঁ, সবাই রেডি আছে? আচ্ছা, এগুলো আমাকে জানাও, আমরা এখানে রেডি। ও পরবর্তীতে আপনার বাবা বিয়ে করছে? বিয়ে করছে, ওইখানে হচ্ছে হলো বাচ্চা কাচ্চা হয়েছে। এরা খুশি না? দেখা করে যেতাম ফাতেনা তোরা কোনো যাবো না, কত যাবো লাগবো আনছি না না, তাহলে চিন্তা করেন, বাবা আসছে আপনার জন্য, সবাই তো আসছে, এমন তো এভাবে চিন্তা করবেন না কখনো। আমার তো নাও পাইতে পারতেন, তাই না? হ্যাঁ, ওকে, তাই না? কিছুই হইতো না, আমার অনুষ্ঠানটা যদি না থাকতো আল্লাহ না দিত। হ্যাঁ হ্যাঁ, জীবনে চিনছে ওনার দাদাকে দেখে। তাড়াতাড়ি আমি রাজি ব্যাক করছি আর ওই তুমি বলতে পারছি তার কথা মনে শুনি তো ইদার মামা আছে একজন বড় দুই মামা ওই আজ মামা আছে একজন বড় ভাই। আসেন, সবার পরিচয় করে দিই, আসেন। এই যে জামাই, এই জামাই, হ্যাঁ, আমি হচ্ছে কাকা। পুরি বাবা, হ্যাঁ, শ্বশুর, এগুলো চাচা শ্বশুর সবাই না? শালা শালি কোথায়? শালা শালা। আর এনাদের কাছে বড় হয়েছে আর কি। হ্যাঁ, এই যে উনি হচ্ছেন কি হয় আপনার? কাকা হয় আর কি। আমার বড় ভাই আছে, আমার বাবা ছিল, আমার বাবা তো মারা গেছে।
ভাইরা মিলে আর কি আমরা আচ্ছা আচ্ছা আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশে একটা জানাশোনার মধ্যে আমি একদম না এটা আছে জানাশোনার মধ্যে সাজিবাজার গ্যাস ফিটা যদি মনে থাকতো তো কতদিন সাজুদের গেছিল বলে আমি গেছিলাম গত বছর গেছিলাম যে লোকে আমার নিয়ে আসে উনি যে এক লোকের সাথে চাকরি করতে তো উনি আমার নাম্বার দিয়েছে যে বরঞ্চলে যাওয়ার লাগে বরঞ্চল গেছি আর আমরা বাড়ি বল বরঞ্চল গেছি এর পরে ওনারা বলতেছে যে সাজিবাজার হইতে ওনারা শিউরটাই বলে নাই বলছে যে সাজুদের গেছিল থানা বাগাসরা ইউনিয়ন হলো না বুঝি না বাবার নাম ছিল না ইউনিয়ন ছিল ও স্যার মা না বুঝি না ইউনিয়ন ছিল এখানে ইউনিয়ন বাড়ি তো কথা একটু আচ্ছা ওর বাবারে আমি কাছে আপনি দিছিলেন না না ওরে যে আনছে ওর কাছে আপনি দিছিলেন আমার সবাই আচ্ছা ওনার একটু ডিটেইলস উনি কেমন ছিল দেখতে কেমন ছিল মোমিন সাহেব দেখতে কেমন ছিল ডিটেইলসটা বলেন থাকিও তো শারীরিক গঠন কেমন ছিল ভালো ছিল রামছড়া বেটা ছিল রামবাসী আর স্বাস্থ্যগত কেমন ছিল মোটা ছিল না কেমন ছিল মধ্য না না একদম চিকন ছিল ওই আমি তো বললাম যে মোটা না শিখো এটা তো আপনার মনে নাই এই মোমিন সাহেবেরই কিন্তু ওনারা আত্মীয়, না আমার যেটা তো ভাই আপন যেটা তো ভাই। উনি মারা গেছে আমি 30,000 টাকা খরচ করছি গরম গরম ভাই হয় লাঙ্গুর গুড় ওই ফেনি আমি আনন্দ তুকাই দিই সবই ভরে কত তো তুকাই করে আমি বড় হয় 2-3 মাস তুকাইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা নিজেরা কথা বলে নিয়েন, পরে আমি শেষ করে মিষ্টিমুখ করো সবাইকে। শেষ করি আলহামদুলিল্লাহ, দিন শেষে ফিরতে পারছে, এটাই হচ্ছে বড় কথা, তাই না? এটাই অনেক ধন্যবাদ আপনারা তো ভাই এত কিছু করছেন, আপনার এটা দায় দেওয়া যাবে না। না না আলহামদুলিল্লাহ, বিশেষ করে ও আজকে অনেক দিন থেকে দোয়া করবেন আমার জন্য। অনেক দিন থেকে আমাকে বলতেছে যে কাকা একটু আমাদের আজকে ড্রেসের কাছে নিয়ে যান, আমার পরিচয় দরকার। আমার এখন আগে বলে নাই, এই হঠাৎ করে 2-3 বছর থেকে ও মানে পাগল হয়ে গেছে আত্মীয় পাওয়ার জন্য। পাইছে আল্লাহ ওরে কবুল করছে, সেটাই বড় কথা। হ্যাঁ আমরা একটা সম্পর্ক হইলো, মানে গভীর সম্পর্ক। জি, মেয়েকে পাইছেন, সবার বড় মেয়ে, তাই না? মানে বলুন আমি একটা পৃথিবী উল্টাই আবার হ্যাঁ সেটাই জন্ম দিছি নতুন। আমি 30,000 টাকা খরচ করছি আন্দোলন যে লোক একটা খবর পাইছি যে লোকের চিনে বাড়িব তারা গেছে তোর লোক দিন মন আমরা হয়েছে তুমি ঘরের বাদ দিব 3 মাসের ভিতরে করছি। এই যে এরকম জায়গা আছে, মিলাই ছেলে বসেন, আমি শেষ করি। পাইছেন তাহলে? হ্যাঁ খুশি? জামাই কই? জামাই খুশি? সবার সাথে সম্পর্ক রাখেন, হ্যাঁ সম্পর্ক রাখাটা জরুরি। ঠিক আছে, ভালো থাকেন। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এটার মধ্য দিয়েই আমরা ডাবল সেঞ্চুরি ক্রস করলাম আপন ঠিকানায়। সবাই অনেক ভালো থাকুন, আমরা শেষ করতে চাই। অনেকগুলো বেসিক ভিডিও রেকর্ডিং শুরু হবে খুব শীঘ্রই আবারও। টায়ার্ড যেন না হয়ে যায়, এটাই বলতে চাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি তো ভিডিও মেক করতে করতে টায়ার্ড হয়ে যাই, মানুষজন দেখতে দেখতে না জানি আরো কত বেশি টায়ার্ড হয়ে যায়। যাই হোক, এটা একটা সামাজিক দায়িত্ব এবং আমি জানি এই দায়িত্বের মিছিলে, এই দায়িত্বের যুদ্ধে অনেকেই সামিল হয়েছেন, অনেকেই চেষ্টা করেন পরিবার খুঁজে দেওয়ার জন্য। এবং কেউ দেখুক আর না দেখুক, অন্য কন্টেন্টের জায়গায় আমার অনেক বড় দায়বদ্ধতা আছে। আমার বেসিক্যালি আমাকে যেভাবে মানুষ চেনে সেই জনরাটা হচ্ছে লাইভ, জীবনের গল্প দিয়ে। সেখান থেকে এই অনুষ্ঠানটার উৎপত্তি। আর এই এখন এত বেশি সময় দিতে হয় আমার আপন ঠিকানায়, যে লাইভ কোথায় আর ব্র্যান্ডিং বাংলাদেশ কোথায়। মাসে একটা ব্র্যান্ডিং বাংলাদেশ আনতে আমার অবস্থা কাহিল হয়ে যায়। তো সেই অর্থে বুঝতেই পারেন, যেহেতু আমি একা মানুষ, আর এই অনুষ্ঠানগুলোর এমন টাইপ যে এগুলো আসলে কাউকে দিয়ে করানো খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। বিশেষ করে এডিটিং, রেকর্ডিংটা আমি করি, গেস্ট সিলেকশন আমি, তারপরে আবার
এডিটিংটাও আমার। তো এখানে এডিটর যিনি, এখানে আসলে আমার অনুষ্ঠানের মধ্যে কোনো গ্রাফিক্সের কাজ থাকে না, কোনো মিউজিকের কাজ থাকে না। বেসিক্যালি একজন অতিথি মন খুলে কথা বলে যান, কতটুকু রাখবো না, এটাই হচ্ছে মূল জায়গাটা। এটা আমার যে পারসেপশন, সেই পারসেপশনের জায়গাটায় আরেকজন এডিটরের পারসেপশন মিলবে না। তো সেই জায়গা থেকে সমস্ত কাজ যেহেতু এক হাতে করতে হয়, সুতরাং অন্যান্য অনুষ্ঠানগুলোর প্রতি অনেক বেশি অবিচার হচ্ছে। তারপরেও আমি খুশি এই কারণে যে অ্যাটলিস্ট পরিবারে তো ফিরতেছে মানুষ, এর চেয়ে বড় কিছু আর কি বা হতে পারে, তাই না? অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। সামনের মাসে আল্লাহ পুনরুদ্যমে আমাদেরকে আরো বেশি বেশি আপডেট করার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।